আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম সেই ক্লাসেরই আজকে অংশ। এবং তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে ভেক্টরের উপর 3টি ক্লাস নেব মোট, অর্থাৎ ভেক্টর সংক্রান্ত ডট গুণ, ক্রস গুণ এবং অবস্থান ভেক্টর সোজা কার্তেশীয় স্থানাঙ্ক রয়েছে সেগুলোর উপর একটি ক্লাস, সেই ক্লাসটা আমি নিয়েছি। এবং দ্বিতীয় ক্লাসে নেওয়ার কথা ছিল নদী নৌকা, বৃষ্টিছাত এবং আপেক্ষিক বেগের উপর, সেই ক্লাসটি আজকে নেব। এবং তৃতীয় ক্লাস যেটি নেওয়ার কথা আছে অপারেটর, ক্যালকুলাস, গ্রেডিয়েন্ট, কাল এবং ডাইভারজেন্স, তৃতীয় ক্লাস সেটা আমি নেক্সট নেব। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে নদী নৌকা এবং বৃষ্টিছাত ও আপেক্ষিক বেগ সংক্রান্ত। শুরুতে আমি নদী নৌকা এবং অঙ্কটি দিয়ে শুরু করতে যাচ্ছি। অর্থাৎ দেখো, ধরি নৌকার বেগ ভি আর স্রোতের বেগ কিউ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নদী নৌকা বৃষ্টির সাথে আমি যে অঙ্কগুলি করতে যাই না কেন, এখানে দুটি বিষয় বারবার কাজে লাগবে। একটি হচ্ছে লব্ধির বেগ এবং লব্ধির দিক। অর্থাৎ এখানে লব্ধির বেগ বলতে আমরা যেটা বুঝি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। আর দ্বিতীয় যে সূত্রটি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু পি সাইন আলফা কিউ প্লাস পি কস আলফা। অর্থাৎ এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই দুটি সূত্রের সাহায্যে সব ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। দেখো, শুরুতে আমি নৌকার বেগ ধরে নিয়েছি ভি এবং স্রোতের বেগ ইউ। ভি এবং ইউ এর মধ্যকার কোণ হচ্ছে আলফা। লব্ধির সাথে ইউ এর অথবা ভি এর মধ্যকার কোণ থিটা। এখানে থিটা দ্বারা মূলত দিক বোঝানো হচ্ছে। তাহলে আমরা শুরুতে কি ধরে নিলাম যে নৌকার বেগের জায়গায় মানুষের বেগ হতে পারে, সাঁতারুর বেগ হতে পারে, যে কোনো কিছুর বেগ হতে পারে, সেটি ভি এবং স্রোতের বেগ হচ্ছে ইউ। আর ইউ এবং ভি এর মধ্যকার কোণ আলফা। আর লব্ধি আর এর সাথে ইউ অথবা ভি যে কোনো একটির কোণ ধরবো থিটা, অর্থাৎ যেটি দ্বারা এখানে দিক বোঝানো হচ্ছে। তবে আমার পরামর্শ থাকবে তোমরা সব সময় এই থিটাটাকে স্রোতের অনুকূলের সঙ্গে, অর্থাৎ লব্ধিটাকে স্রোতের অনুকূলের সঙ্গে ধরাই ভালো, তবে স্রোতের প্রতিকূলও করা যায়। তাহলে আমরা এর উপরে এখন বিস্তারিত আলোচনা করব। শুরুতেই দেখো, নদী নৌকার সংক্রান্ত যে বিষয়গুলো আসে নর্মালি, দেখো নদী ও নৌকার অঙ্ক। শুরুতে তোমরা যে বিষয়টি লক্ষ্য রাখবে যে স্রোতহীন নদী আর একটা স্রোতযুক্ত নদী। স্রোতহীন নদী তো আসলে হয় না, তারপর ধরে নিলাম যে স্রোতহীন নদী আর স্রোতযুক্ত নদী। স্রোতহীন নদীর ক্ষেত্রে দেখো, স্রোতহীন নদীতে তুমি যেভাবে রওনা দিবে ঠিক সেভাবে পৌঁছাবে, কারণ এখানে স্রোত নেই, মূলত তোমার বেগ আর, অর্থাৎ শুধু তোমার যে বেগ বা সাঁতারুর বা নৌকার যে বেগ সেই বেগটি শুধু থাকবে, এখানে কোনো ধরনের স্রোতের বেগ নাই। বিধায় নদী যদি আমি নদীর প্রস্থ ডি ধরলাম ডি, নদীর প্রস্থ, এবং নৌকার বেগ যদি ভি হয় তাহলে নদী পার হতে সময় লাগবে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড ভি। অর্থাৎ স্রোতহীন নদী বললাম আমরা, নদী পার হতে সময় লাগবে টি ইকুয়াল টু ডি ভাগ ভি। স্রোতহীন নদী বলতে আমরা এইটুকু কি বুঝবো। এখন আসবো স্রোতযুক্ত নদী। স্রোতযুক্ত নদীর আবার দুইটি ঘটনা ঘটতে পারে। দেখো, স্রোতযুক্ত নদীর মধ্যে সে ন্যূনতম পথে বা সোজা পৌঁছাবে। আর দ্বিতীয় যেটি ঘটনা, ন্যূনতম সময়ে পৌঁছানো। স্রোতযুক্ত নদীর ক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে সে ন্যূনতম পথে বা সোজা পৌঁছাবে, আর একটি ন্যূনতম সময়ে পৌঁছাবে। তাহলে শুরুতে আমি ন্যূনতম পথ বা সোজা পৌঁছাবার বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ন্যূনতম পথ
ন্যূনতম পথ বলতে আমরা যেটি বুঝলাম, দেখো যদি আমি এটাকে নদী ধরি, তাহলে নদীর স্রোত ধরো যাচ্ছে এদিকে, ইউ ধরলাম নদীর স্রোত, আর এটি নদীর প্রস্থ, এবং সে দেখো স্রোতের সাথে তির্যকভাবে, যেহেতু স্রোতটা এদিকে যাচ্ছে, কাজে আমি ধরলাম সে ভি বেগে কি করছে, সে তির্যকভাবে এদিকে রওনা দিয়েছে, এবং রওনা দেওয়ার কোণটা হচ্ছে আলফা, এবং যেটি সে পৌঁছাবে সেই কোণটি হচ্ছে থিটা। সহজ ভাষায় যদি বলি, ন্যূনতম পথ বলতে সোজা পৌঁছানো, এবং থিটার মান সবসময় 90 ডিগ্রি হবে, অর্থাৎ থিটার মান সবসময় যদি 90 ডিগ্রি হয়, তাহলে সে সোজা পৌঁছাতে পারবে। দেখো তাহলে এ বি সি, ন্যূনতম পথে পৌঁছানো মানে থিটার মান 90 ডিগ্রি, এবং আলফার মান অবশ্যই কি হবে, 90-এর চেয়ে বড় হবে। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটি 90 ডিগ্রি, সেই হিসেবে আমরা কি লিখতে পারি, এবিসি সমকোণী ত্রিভুজে আমরা ত্রিভুজ থেকে পাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভি স্কোয়ার ইকুয়াল, এটাও ইউ, এটা আর ধরলাম, তাহলে ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল আর ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে একজন ব্যক্তি নদীতে যদি স্রোত থাকে এবং সে নদীতে যদি সোজা পৌঁছাতে চায়, তাহলে আর ইকুয়াল টু কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তার উপর রুট দিলে আমরা লব্ধি বেগটা পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে ন্যূনতম পথে পৌঁছানোর ক্ষেত্রে বা সোজা পৌঁছানোর ক্ষেত্রে সহজ কথা হচ্ছে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তবেই সে সোজা পৌঁছাতে পারবে, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না। কারণ এই ক্ষেত্রে নদী পার হওয়ার সময়ের একটু বিষয় আমরা আসি। দেখো নদী পার হওয়ার সময়, নদী পার হওয়ার সময় তখন কি হবে, টি ইকুয়াল টু ডি, ডি বলতে দেখে নদীর প্রস্থ বুঝাচ্ছি, নদীর প্রস্থ, আর নিচে হচ্ছে ভি সাইন আলফা, অথবা টি ইকুয়াল টু সরণ, সরণ বলতে আমি বুঝাচ্ছি যে নৌকাটা কোন বিন্দু থেকে শুরু করেছিল আর এখন কোন বিন্দু গিয়ে পৌঁছে গেছে, এই মাঝের যে কানেক্টিং যে পথ বা পাথ যেটি, সেটি হচ্ছে সরণ। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে বি বরাবর রওনা দিলেও কিন্তু সে পৌঁছেছে সেই বিন্দুতে, সুতরাং এখানে সরণ হচ্ছে এসি, তার মানে সরণ এসি এবং লব্ধি বেগ হচ্ছে আর, অর্থাৎ এখানে সরণ হচ্ছে এসি এবং লব্ধি বেগ আর, এভাবেও বের করা যায়। তবে আমার পরামর্শ, যদি ভি এবং আলফা এবং নদীর প্রস্থ জানো, সবসময় আমার মনে হয় ডি ডিভাইডেড ভি সাইন আলফা দিয়ে করলে খুব সহজেই তোমরা নদী পার হওয়ার সময় বের করতে পারবে। এইটাই গেল আমাদের ন্যূনতম পথ। এখন আসি ন্যূনতম সময়। ন্যূনতম সময়ের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, যে 90-এর মান মোটামুটি, অর্থাৎ রওনা দেওয়ার কোণ ভি 90 ডিগ্রির চেয়ে বেশি হওয়া যাবে না। এখন সে যদি 90 ডিগ্রি করে রওনা দেয়, তাহলে সে হয়তো পৌঁছাবে সে এভাবে, তার মানে এটা থিটা, এটা আলফা, অর্থাৎ 90-এর মান রওনা দেওয়ার কোণ মোটামুটি 90 বা 90 কম হলে সে সোজা, অর্থাৎ ন্যূনতম সময়ে পৌঁছাতে পারবে। তবে এক্ষেত্রে অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত যে সরণটা, এটা কিন্তু বড় হবে। এখানে দেখো সে এ থেকে বি বরাবর রওনা দিল, এ থেকে সিতে গিয়ে পৌঁছে গেছে, তাহলে এখানে সরণটা কত হচ্ছে, এখানে সরণটা হচ্ছে এসি, অর্থাৎ এখানে সরণ এসি, এবং নদী পার হতে সময়টা কত দাঁড়াচ্ছে, নদী পার হতে সময় হচ্ছে টি ইকুয়াল টু, দেখো এসি ডিভাইডেড আর, আরটি হচ্ছে লব্ধি বেগ। সবচেয়ে এখানে যে সমস্যাটা তোমরা বেশি পড়ো সেটি হলো, যখন এসি বা এবি অথবা বিসির মানটা বের করতে বলে, তাহলে ন্যূনতম সময় হতে গেলে আলফা মান 90-এর চেয়ে বেশি হওয়া যাবে না। ন্যূনতম সময় বললে আলফা এর মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি হওয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য।
সবচেয়ে বেশি যে সমস্যায় তোমরা এখানে সম্মুখীন হও কিছু কিছু অঙ্কের, আমি সেই বিষয়টুকু দেখাবো এখন। তার ন্যূনতম সময় এবং ন্যূনতম পথ মনে হয় বুঝতে পেরেছি। তোমরা সবচেয়ে এই অঙ্কগুলো করার সময় আগে সবার আগে যে জিনিসটি লক্ষ্য করবা যে আলফা আর থিটা কি। এখানে আলফা বলতে রওনা দেওয়ার কোণ, আর থিটা হচ্ছে পৌঁছানোর কোণ। সে কিভাবে রওনা দিয়েছে বা কিভাবে পৌঁছেছে, এই বিষয়টি যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে নদী নৌকার অঙ্ক খুব সহজে তোমরা সলভ করতে পারবে। সহজ কথা হচ্ছে, সোজা রওনা দিলে আলফার মান 90 ডিগ্রি, আর সোজা পৌঁছালে থিটার মান 90 ডিগ্রি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য। সোজা রওনা দিলে আলফার মান 90 ডিগ্রি, আর সোজা পৌঁছাইলে থিটার মান 90 ডিগ্রি। আর নদী পার হওয়ার সময়ের সূত্র খুব সহজে মনে হয় শুরুতে বলে দিয়েছিলাম যে টি হচ্ছে প্রস্থভাগ ভি সাইন আলফা, অথবা সরণ ডিভাইডেড লব্ধি বেগ। অনেকেই তোমরা যে ভুলটি করো সেটি হচ্ছে, ধরো একটি নৌকা এভাবে 40 ডিগ্রি কোণে রওনা দিল, এ বি সি। তোমাদেরকে বলা হলো বিসি এর দূরত্ব কত, বিসি এর দূরত্ব কত। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যে জিনিসটা দেখেছি যে কাজটা তারা করে, কি করে, ইচ্ছা করে জোর করে সংযোগ বিন্দু দিয়ে দেয়, দিয়ে সে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে যে এই কোণ 40 ধরলে এটাকে সে 40 ধরার পর লম্ব আর ভূমি ধরে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি দিয়ে অঙ্কটি সহজে করে দেয়। কিন্তু আসলে এটি করা যাবে না, কারণ আসলে এখানে যখন গ্যাপ থাকার অর্থ হচ্ছে সে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিয়েছে। যেহেতু নদীতে স্রোত আছে, 40 ডিগ্রি কোণে রওনা দিলে কিন্তু সে 40 ডিগ্রি কোণে পৌঁছাইতে পারবে না। তার মানে কি, সে তার চেয়ে দূরে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ সে এইভাবে পৌঁছাবে। যদি তোমাদের এই ঘটনার বা এই জাতীয় ম্যাথ দেওয়া থাকে যে তীর চিহ্ন দিয়ে রওনা দেওয়ার কোণ দেখাচ্ছে, তাহলে সেই কোণটিকে তোমরা আলফা ধরবে, এবং আলফা ধরার পর সে আলফার সাহায্য নিয়ে তোমরা থিটা বের করবা। তারপর যেমন এই কথা ধরো এখানে ইউ এর মান ধরলাম 3, এম এস ইনভার্স 1, আর ভির মান ধরলাম 4 এম এস ইনভার্স 1। তাই যদি হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল ইউ প্লাস দেখো ভি সাইন আলফা ভি কস আলফা। এখানে আলফার মান হচ্ছে 40 ডিগ্রি। তারপর ট্যান থিটার একটা মান কিন্তু বের হবে। এরপরে কি করবা, ট্যান থিটা এই কোণ আর এই কোণ কিন্তু সমান, তার মানে দেখো লম্ব ভাগ ভূমি। খুব সহজেই তোমরা এখান থেকে বিসির মানটা, বিসি ইকুয়াল এবি ডিভাইডেড ট্যান থিটা। আর যদি এসি চাইতো সেক্ষেত্রেও তোমরা কি লম্ব ভাগ অতিভুজ মানে কি সাইন থিটা, তোমরা সাইন থিটা বা ট্যান থিটা যে কোনো একটি দিয়ে বের করতে পারবে। এছাড়াও এটি আরেকভাবে বের করা যায় সময় এবং উপাংশ ধরে, তবে সেটি আমার কাছে মনে হয় অনেকেই বুঝতে সমস্যা হয়। যারা ভালোভাবে উপাংশ দিয়েও করতে পারো তারা অবশ্যই করতে পারো। আর যাদের কাছে নদী নৌকার অঙ্কটা অতটা ভালো মনে হয় না বা আগে থেকে সেভাবে যাদের প্রস্তুতি ভালো নাই, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটি খুব সহজ। যে আলফা দেওয়া আছে, কারণ এই সূত্রটা সবাই জানে, আলফা দিয়ে তোমরা থিটা বের করবা এবং সেই থিটার সাহায্যে তোমরা ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি অথবা সাইন থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, এভাবে তোমরা খুব সহজেই ম্যাথটা করতে পারবে। অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ কস থিটা ছিল অবশ্য, আর ট্যান থিটা হচ্ছে লম্ব ভাগ ভূমি, আর সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর ভূমি ভাগ অতিভুজ বলতে কস থিটা। মানে যে অংশই চাক তোমরা সাইন থিটা ট্যান থিটা বা কস থিটা দিয়ে খুব সহজেই সে মানটা বের করতে পারবে। তাহলে আমার কথা মনে হয় তোমরা সহজে বুঝতে পেরেছো যে কোনো রওনা দিবে সেটি আলফা, তার মানে সে যদি 40 ডিগ্রি কোনো রওনা দেয় তোমরা কখনোই যোগ করে দিবে না, সে কোনটাকে আলফা ধরে সেখান থেকে থিটা বের করবে এবং সেই থিটা দিয়ে খুব সহজে ম্যাথটা করতে পারবে। তবে বেশি সমস্যার সম্মুখীন হয় এই অঙ্কগুলা, সেটি একটু দেখায় আরেকবার। কিছু কিছু অঙ্ক আছে, ধরো এটা কিন্তু ইউ ধরতেছি স্রোত, তাই না, স্রোতের বেগ। এখন এটা দিল 60 ডিগ্রি, বললো স্রোতের প্রতিকূলের সাথে 60, এখানে দিয়ে বললো যে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিয়েছে। এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলছে, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিয়েছে,
যে তোমরা প্রতিকূলের সঙ্গে যদি 60 হয় তাহলে অনুকূলের সঙ্গে কত হবে 120 ডিগ্রি, তোমরা 120 ডিগ্রি ধরে করবে। অনেকে বুঝতে পারে না যে স্রোতের প্রতিকূলের সঙ্গে 60, তাহলে আমি কি করব? তাহলে স্রোতের প্রতিকূলের সঙ্গে 60 বললে স্রোতের অনুকূলের সঙ্গে তোমরা 120 ডিগ্রি ধরে আগের মতো ম্যাথটা করবা, কোনো সমস্যা হওয়ার কথা না। এবং আরেকটি সমস্যা যেটা তোমরা খুব সহজে সম্মুখীন হও এই অঙ্কগুলা, দেখো সেটাও আমি বলি। হয়তো এটা স্রোত ইউ, এই কোণটা ধরো 30 ডিগ্রি দিয়ে রেখেছে বা 40 ডিগ্রি, আর একটা দিয়ে রেখেছে মনে করে এভাবে 60 ডিগ্রি, যেটা এবার দিনাজপুর বোর্ডে এসেছিল। তখন তোমরা কি করবে? এখানে দুইটা ব্যক্তি কিন্তু দেখো, একটা ধরলাম V1 আর একটা ধরলাম V2। তাহলে V1 এর ক্ষেত্রে আমি আলফা 1 ধরলাম যে 90 প্লাস 40, তার মানে হবে 130। আর V2 এর ক্ষেত্রে কত হবে? আলফা 2 ইকুয়াল 90 প্লাস 60, তার মানে হচ্ছে 150 ডিগ্রি। আমার কথাগুলো মনে হয় বুঝতে পেরেছো। তার মানে তোমরা সবসময় স্রোতের অনুকূলের সঙ্গে ধরবে। যদি প্রতিকূলের সঙ্গে মান দেওয়া থাকে 180 থেকে বিয়োগ করে অনুকূলের সঙ্গে ধরবে। আর এই অভিলম্ব, অর্থাৎ এই অভিলম্বের সঙ্গে যদি এই পাশে যে কোণগুলো থাকবে সেটার সাথে 90 ডিগ্রি যোগ করে সেটিকে আলফা ধরবা, ধরার পর তোমরা খুব সহজেই বের করতে পারবে। তবে নদী নৌকার সবচেয়ে যে অঙ্কটায় তোমার বেশি ভোগান্তির শিকার হয়, এই ধরনের অঙ্ক অবশ্য সচরাচর বোর্ডে তেমন আসে নাই, তারপরও যে ধরো এ থেকে বি, তোমার উদ্দেশ্য এ থেকে বিতে রওনা দেওয়া, কিন্তু তুমি এসি বরাবর রওনা দিয়েছো কিন্তু পৌঁছে গেছো ডিতে। মানে তোমার এসি বরাবর রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছে গেছো, পৌঁছে গেলে দেখো তখনকার অঙ্কগুলো একটু বেশ ঝামেলার সম্মুখীন হয়। ধরো এই বিডির মানটা দেওয়া আছে 2 মিটার, আর নদীর প্রস্থ ধরো দেওয়া আছে 40 মিটার। তোমরা শুরুতে যে কাজটা করবা যে এই কোণটা আগে বের করে নাও θ1 ধরে, আর এটাকে ধরো থিটা। তাহলে কি করবা তোমরা? দেখো যে tan θ1 ইকুয়াল টু 2 ডিভাইডেড 40, এরপর থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু 90 বিয়োগ θ1। থিটা পেয়ে গেছো তাই না? আর আমার দরকার কিন্তু টোটাল এই আলফাটা। তখন যে tan থিটা ইকুয়াল ইউ প্লাস ভি সাইন আলফা ভি কস আলফা। এখানে এই থিটা মান বসাই দিয়ে বেশ বড় একটা টার্ম আসে, মিডিল টার্ম আসবে, দ্বিঘাত সমীকরণ। আলফার মান হয়তো দুটো আসবে, একটা মান গ্রহণযোগ্য হবে, একটা মান গ্রহণযোগ্য হবে না। সে আলফার মান বের করার পরে তারপর তোমাদের এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কগুলো একটু বেশ জটিল হয়, যে এসি বরাবর রওনা দিয়ে বিতে না পৌঁছে ডিতে পৌঁছে গেছো, এখন বললো যে কত ডিগ্রি করে রওনা দিয়েছো। আমি এই জাতীয় একটা অঙ্ক আলাদা একটা ভিন্ন ক্লাসে শুধু বড় একটা অঙ্ক সলভ করবো তোমাদেরকে, এবং আরো এই জাতীয় অঙ্ক আছে। বিশেষ করে ধরো এবি বরাবর বিতে পৌঁছার কথা, রওনা দিয়েছো এ থেকে সি বরাবর, কিন্তু পৌঁছে গেছো ডিতে। এটারও সেম ঘটনা, আগের মতো নেই যে উদ্দেশ্য ছিল বিতে পৌঁছানোর, কিন্তু আগেই ধরো কোনো কারণ ডি বিন্দুতে পৌঁছে গেছো। এখন আলফাও দেওয়া নাই, থিটাও দেওয়া নাই, এখানে আলফাও নাই, থিটাও নাই। তখন এই আগের নিয়মে খুব কষ্ট করে থিটা মান বের করার পরে সে ট্যান থিটার সূত্র ফেলে দ্বিঘাত সমীকরণ আসবে, সেখানে আলফা দুটা মান আসবে, একটা গ্রহণযোগ্য হবে, একটা গ্রহণযোগ্য হবে না। ঠিক সেম ভাবে আলফা মান বের করতে হবে। তাহলে যখন আলফাও দেওয়া থাকবে না, থিটাও দেওয়া থাকবে না, তখন তোমাকে মাথায় রাখা লাগবে যে কৌশলে আলফা বা থিটা যে কোনো একটি মান বের করার পর ট্যান থিটার সূত্রে ফেলায় দ্বিঘাত সমীকরণের মাধ্যমে আমাকে মিডল টার্মের সাহায্য নিয়ে সে মানগুলো বের করতে হবে এবং সলভ করতে হবে। আমি এর উপর একটা আলাদা ক্লাস নিয়ে আমি দুটো অঙ্ক তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আপেক্ষিক বেগ হচ্ছে, আপেক্ষিক কি মানে হচ্ছে একটির সঙ্গে আরেকটি বস্তুর তুলনা করতে হবে, এটি মূলত আপেক্ষিক। তার অর্থ আপেক্ষিক বেগ বলতে আমরা কি বুঝতেছি? দুটি বস্তুর বেগে থাকতে হবে, বা একটি বস্তুর বেগ শূন্যও হতে পারে, যাই হোক। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে একটি বস্তুর বেগের সাপেক্ষে আরেকটি বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলা হয়। অর্থাৎ ধরো এ গাড়ির বেগ ধরলাম, এ গাড়ির বেগ ভি এ, আর বি গাড়ির বেগ ধরলাম ভি বি। সুতরাং ভি এ বি যদি ধরি আমরা, তাহলে ভি এ মাইনাস ভি বি, অর্থাৎ বি গাড়ির সাপেক্ষে
এখানে এ গাড়ির আপেক্ষিক বেগ বোঝাচ্ছে। দেখো যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ, তার মানে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ। এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটা থাকতেছে সেটি হচ্ছে যে যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বিয়োগ করব তাকে আমরা বিয়োগ করব, অর্থাৎ যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বিয়োগ করতে হবে। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করতে হবে, তাকে বিয়োগ করতে হবে। এখানে দেখো বি গাড়ির সাপেক্ষে, এবং যাকে বিয়োগ করবো সেই মূলত এই ঘটনাটি পর্যবেক্ষণ করবে। আমরা এখন আপেক্ষিক বেগ সংক্রান্ত বিষয়টি দেখবো। দেখো বৃষ্টি ছাতার অঙ্ক, বৃষ্টি ও ছাতা। ধরি বৃষ্টির বেগ ভিআর, মানুষের বেগ ভিএম, বায়ুর বেগ ভিএ ধরলাম। এখন যদি বলা হচ্ছে যে বৃষ্টি এই বরাবর পড়তেছে, ভি আর ধরলাম, আর মানুষটি এই বরাবর যাচ্ছে। এখন সে এই দিক থেকে যদি এই দিকে সে যায়, দেখো এইটা যদি আমরা প্লাস ধরি তাহলে এইটা হবে আমার মাইনাস ভিএল, যেহেতু তার এক্ষেত্রে বায়ুর বেগ, তাহলে মানে এখানে বায়ুর বেগটা কি ধরা হচ্ছে, শূন্য ধরা হচ্ছে। এখন সবসময় মনে রাখিও যে এটাকে তোমরা এক্স অক্ষ ধরি, আর এটাকে তোমরা ওয়াই অক্ষ ধরি। দেখো এক্স আর ওয়াই এর যে বিষয়, এক্স অক্ষ বরাবর যদি আমরা মানুষ, গাড়ি, যে কারো বেগ ধরি, তাহলে ওয়াই অক্ষ বরাবর বৃষ্টির বেগ। তার মানে এখানে আপেক্ষিক বেগটা আমার মাইনাস আসছে, অর্থাৎ এখানে কার সাপেক্ষে হচ্ছে, মানুষের সাপেক্ষে হচ্ছে। সুতরাং এই যে দেখো ছাতা ধরতে হবে এই বরাবর, এই থিটা কোণে ছাতা ধরতে হবে। অর্থাৎ এখানে এই যে লব্ধি বেগটা পাইলাম, কার লব্ধি বেগ, বৃষ্টির কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে, অর্থাৎ ভি আর এম এটা হচ্ছে কার সাপেক্ষে পাইলাম, মানুষের সাপেক্ষে। এখন যদি বলা হয় কত কোণে সে ছাতা ধরলে তার বৃষ্টি তার শরীরে পড়বে না, অর্থাৎ বৃষ্টি থেকে রক্ষা পাবে, সেক্ষেত্রে দেখো এই কোণটা হচ্ছে আলফা। এখানে মোটামুটি এক্স অক্ষ বরাবর যদি মানুষের বেগ, গাড়ির বেগ, যা কারো মানে বেগ যদি এক্স অক্ষ বরাবর থাকে আর ওয়াই অক্ষ বরাবর বৃষ্টি পড়ে, সেক্ষেত্রে আলফা মান সবসময় 90 ডিগ্রি হবে। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু ভি আর তোমরা তো জানো যে রেজাল্টের অ্যাঙ্গেলটা যার সঙ্গে সে সিঙ্গেল হবে। এখানে থিটাটা হচ্ছে ভি আর এর সাথে ভি আর প্লাস ভি এম সাইন আলফা ভি এম কস আলফা। এখান থেকে আমরা দিকটা খুব অনায়াসে পেয়ে যাব, এই যে থিটা, যে এত ডিগ্রি কোণে ছাতা ধরলে তার গায়ে বৃষ্টি পানি পড়বে না। এবার আসো, যদি বলা হয় পতিত বৃষ্টির বেগ কত, তখন আমরা কি করবো? যে বৃষ্টিটা কত বেগে তার শরীরে বা ছাতার উপরে পড়বে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে সরাসরি আমরা লব্ধি বেগ বের করবো, অর্থাৎ লব্ধি বেগ আর ইকুয়াল টু ভি আর স্কোয়ার ভি এম স্কোয়ার টু ভি আর ভি এম কস আলফা, আর আলফার মান 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে যদি তোমরা ভি এম এবং ভি আর মানটা বসায় দাও আর আলফার মান বসায় দাও, তাহলে বৃষ্টি কত বেগে পড়ছিল সেই পতিত বৃষ্টির বেগটা আমরা পেয়ে যাব। তার অর্থ আমরা এখান থেকে দেখো যে লব্ধি বেগ থেকে বৃষ্টির বেগ এবং থিটা দ্বারা বৃষ্টি কত কোণে পড়ছে এই বিষয়টি আমরা বের করতে পারবো খুব সহজে। এতক্ষণ ধরে যে বিষয়টি আলোচনা করলাম আমি তোমাদের সামনে, সেটি হচ্ছে শুধু বৃষ্টির বেগ ছিল আর মানুষের বা গাড়ির বেগ ছিল। এখন যদি বাতাসের বেগ আসে সেক্ষেত্রে কি হবে? দেখো ধরো এটা উলম্ব বরাবর বৃষ্টি পড়তেছে ভিয়া, আর বাতাস মনে করো ভি থেকে এই পাশে যাচ্ছে। এক্ষেত্রে দেখো বাতাস কিন্তু যাচ্ছে এই পাশে, এক্ষেত্রে লব্ধিটা হবে এইদিকে থিটা। কারণ এখানে মানুষের সাপেক্ষে যদি আমরা ধরি, তাহলে দেখো মানুষের সাপেক্ষে যদি বলা হয় ভি এ,
এম। তার মানে কি হচ্ছে এখানে VA মাইনাস VM, অর্থাৎ এখানে বেগটা কিন্তু আমি পজিটিভ পেয়ে যাচ্ছি। তার মানে এটা হচ্ছে পজিটিভ পাইলাম, আর VR তো এই y অক্ষ বরাবর আগে থেকেই ছিল, সুতরাং এই পাশে হবে লব্ধিটা। সুতরাং ছাতা যদি ধরতে হয় আমাকে এখন এই বরাবর ধরতে হবে। তার মানে যখন বাতাসের বেগ থাকবে না, শুধু মানুষের বেগ বা গাড়ির বেগ থাকবে, যেদিকে যাচ্ছে তার বিপরীত পাশে লব্ধি হচ্ছিল। আমি আবারও বলতেছি, বাতাসের বেগ নাই, মানুষটা যদি এদিকে যায় সেক্ষেত্রে আপেক্ষিক বেগ মাইনাস হচ্ছিল এবং এই পাশে লব্ধি হচ্ছিল। কিন্তু শুধু বাতাস থাকলে, মানুষটা যদি দাঁড়ায় থাকে এভাবে বৃষ্টিটা তাহলে যে পাশে যাচ্ছিল অর্থাৎ ধনাত্মক প্রান্তিক হবে। এখন বৃষ্টির বেগ এবং গাড়ির বেগ যদি একসঙ্গে থাকে তাহলে কি ঘটনা ঘটবে দেখো। ধরি গাড়ির বেগ VC, তারপরে বায়ুর বেগ VA ধরলাম। এখন গাড়ি এবং বাতাস একই দিকে চললে তখন কি দাঁড়াবে দেখো, VAC ইকুয়াল টু VA মাইনাস VC। যদি এই মানটা ধনাত্মক মান আসে তাহলে দেখো, যদি এমন হয় যে আমার এই VAC মানটা প্লাস এসেছে, লব্ধিটা আমার এই পাশে হবে। এটা কখন সম্ভব হবে জানো, যখন VA গ্রেটার দেন VC। এক্ষেত্রে যদি গাড়ির ক্ষেত্রে ধরি তাহলে গাড়ির পিছনের কাজ ভিজবে, অর্থাৎ যদি এটা আমার গাড়ি হয় তাহলে গাড়ির দেখো পিছনের গ্লাসটা ভিজে যাবে যদি এখানে বাতাসের বেগটা বেশি হয়। আমি আবারও বলছি, গাড়ি এবং বাতাস যদি তারা একই দিকে চলে এবং বাতাসের বেগ যদি বেশি হয় সেক্ষেত্রে দেখো পিছনের কাজ ভিজবে। এখন কথাটা আমি উল্টাই নিচ্ছি, যে যদি বাতাসের চেয়ে গাড়ির বেগ বেশি হয় তখন কি ঘটনা ঘটবে দেখো। তখন হচ্ছে এখানে VAC মানটা আমরা পাবো VA মাইনাস VC, ঋণাত্মক মান পাবো। তার মানে মাইনাস VAC আর এখানে প্লাস VAC এবং এখানে হচ্ছে VR। এই ক্ষেত্রে আমরা যে রেজাল্টেন্টটা পাবো এই পাশে। তার মানে এখানে যদি গাড়ি এই পাশে চলে তাহলে গাড়ি এদের সামনের কাজ ভিজবে। সহজ কথা বলতে পারি যে যখন VCর মান V এর চেয়ে বড় হবে সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি পাইলাম দেখো, যখন গাড়ির বেগ থাকতেছে বাতাসের বেগ থাকতেছে একই দিকে যাচ্ছে, বিয়োগ হচ্ছে। যদি বাতাসের বেগ বেশি হয় তাহলে গাড়ির পিছনের কাজ ভিজতেছে, এবং যদি গাড়ির বেগ বেশি হয় গাড়ির সামনের কাজ ভিজতেছে। আর দুটার বেগ যদি সমান হয়, ধরো দুটার বেগ যদি কোনোভাবে VA সমান VC হলে তখন কি হবে দেখো, তখন আমাদের যে জিনিসটা দাঁড়াবে যে VAC, তাই না, যে VA মাইনাস VC, এবং এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে VR। এক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে গাড়ির উভয় পাশের কাজ একসঙ্গে ভিজবে। তাহলে আমরা এই আলোচনা থেকে এটুকু নিশ্চিত বুঝতে পারলাম যে বাতাসের বেগ যদি বেশি হয় গাড়ির পিছনের কাজ ভিজবে, গাড়ির বেগ বেশি হলে গাড়ির সামনের কাজ ভিজবে। বাতাস এবং গাড়ির বেগ সমান হলে তখন কি হবে, বেশিটা সোজা পড়বে। যেমন এবারে ঢাকা বোর্ডে একটা অঙ্ক এসেছিল 2023 সালে, তোমরা হয়তো অনেকে দেখেছো অঙ্কটা, যে বলা হচ্ছিল গাড়ির পিছনের ছাদের সঙ্গে, অর্থাৎ পিছনের কাছে ছাদের সাথে 30 ডিগ্রি কোণ করে অবস্থান করছিল। এখন এক্ষেত্রে বলছিল পতিত বৃষ্টি দ্বারা পিছনের কাজ ভিজবে কিনা ঘতে চেয়েছিল, আর গতে চেয়েছিল তোমাদের লব্ধি বেগটা চেয়েছিল। এটি ঢাকা বোর্ডে এবার আসছিল। অনেকেই তোমরা বুঝতে পারো ছাদ বলতে এই অংশটা বোঝানো হচ্ছে। এক্ষেত্রে গ নম্বরের উত্তরটা ছিল এরকম, R ইকুয়াল টু VR স্কোয়ার প্লাস VC স্কোয়ার প্লাস 2VR VC। মানগুলো বসায় দিলে আর মানটা চলে আসতো। আর ঘতে যেটি চাওয়া হয়েছিল যে পিছনের কাজ ভিজবে কি ভিজবে না, এক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু খুব সহজে তোমরা বের করতে পারবা যে দেখো VC ভাগ VR। এখানে থিটার মানটা এটা আসবে। এই থিটার মান যদি 60-র চেয়ে কম হয় তাহলে পিছনের কাজ ভিজবে, আর থিটার মান যদি 60-র চেয়ে বেশি হয় তাহলে ভিজবে না। 60-র চেয়ে বেশি হয় মানে কি, বৃষ্টিগুলো এইদিকে চলে আসবে।
আর 60 চেয়ে কম হওয়া মানে কি, অর্থাৎ সরাসরি এই পিছনে যে কাঁচ আছে সেই কাঁচের উপর বৃষ্টি ফোঁটাগুলো আঘাত করবে। নর্মালি আমি যে কথাটা তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করতেছি, দেখো বৃষ্টি যদি সবসময় তো এই অক্ষ বরাবর পড়ে, আর এই অক্ষ বরাবর কি হতে পারে, ভিসি হতে পারে, ভিএ হতে পারে, দুটো একসঙ্গে হতে পারে। অর্থাৎ যদি তুমি লব্ধি অর্থাৎ এই আপেক্ষিক বেগটা মাইনাস পাও, সবসময় লব্ধিটা এই পাশে হবে সবসময়। আর যদি আপেক্ষিক বেগটা প্লাস পাও, লব্ধিটা সবসময় এই পাশে হবে। এটি হচ্ছে এটির মূল কথা। তারপরে আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে অর্থাৎ এক্স আর ওয়াই অর্থাৎ সমতল বরাবর গাড়ি ঘোড়া চলছে আর উলম্ব বরাবর বৃষ্টি পড়ছে, এই ক্ষেত্রে আলফা মান সবসময় 90 ডিগ্রি হবে। কিন্তু এমনও যদি কিছু অঙ্ক আসছিল, আগে ঢাকা বোর্ডে একটা অঙ্ক আসছিল যে ধরো পাহাড়ে ঢাল দিয়ে একটা গাড়ি উঠতেছে, এক্ষেত্রে কিন্তু আমরা কি করব, এই কোণটাকে নেব, এই কোণ নিয়ে আমরা লব্ধি পেয়ে যাবো, এটা হচ্ছে আমার আলফা। এক্ষেত্রে কিন্তু আলফার মান 90 ডিগ্রি হবে না। তাহলে উলম্ব বরাবর বৃষ্টি পড়ছে আর সমতল বরাবর গাড়ি ঘোড়া চলে, সেক্ষেত্রে আলফার মান সবসময় 90 ডিগ্রি হবে। কিন্তু অনুভূমি অর্থাৎ পাহাড় বা ঢালু পথ এরকম কোনো পথ দিয়ে যদি কোনো গাড়ি ওঠে, সেক্ষেত্রে কি হবে না, আলফার মান 90 ডিগ্রি হবে না। অর্থাৎ এখানে আলফা মান যেটি দেওয়া থাকবে সেটি দিয়ে অঙ্ক করতে হবে। একদম শেষ করে তোমাদের দেখো, অর্থাৎ তাহলে লাস্ট টাইম কি পাইলাম, ভিসি আর ভিএ যদি একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে ভিএসি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিসি, অর্থাৎ বিয়োগ হবে। আর যদি ভিসি আর ভিএ এই দুটো মুখোমুখি চলে, সেক্ষেত্রে কি হবে, ভিএসি ইকুয়াল টু ভিএ প্লাস ভিসি। অর্থাৎ পরিষ্কার বলতে চাচ্ছি যে একই দিকে চললে বিয়োগ হবে আর মুখোমুখি চললে যোগ হবে। অর্থাৎ গাড়ি আর বাতাসে যদি একই দিকে চলে যোগ হবে, গাড়ি আর বাতাসে যদি মুখোমুখি চলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ, গাড়ি আর বাতাস যদি একই দিকে চলে বিয়োগ হবে, আর অর্থাৎ যদি বিপরীত দিকে চলে সেক্ষেত্রে তোমার কি হবে, মুখোমুখি চলে যোগ হবে। আমি শেষ কথাটা আবারও বলছি, গাড়ি এবং বাতাস এই দুটো যদি একই দিকে চলে সেক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগটা বিয়োগ হবে, আর গাড়ি আর বাতাস যদি মুখোমুখি চলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা যোগ হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।